আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা মহান আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আওয়াল, সহকারী শিক্ষক, বিরামপুর আইসিটি স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা রাখব, আমরা এর পূর্বে একটু কথা বলে নেই। আমাদের আজকের যে আয়োজন, এটা শুধু আজকের না, আমরা বেশ গত কয়েক সপ্তাহ ধরে এই অনুষ্ঠানটি মানবিকতার জায়গা থেকে এই যে শিক্ষার যে কার্যক্রম প্রায় স্তমিত, সেইটিকে সচল করার জন্য আমাদের এই বিরামপুর আইসিটি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখার যে মহতী উদ্যোগ, আমরা সাধুবাদ জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশি কথা না বলে সরাসরি মূল ক্লাসে যেতে পারি। যাদের কলম খাতা তোমাদের কাছে নেই, ঝটপট নিয়ে রেডি হয়ে থাকতে পারো। জানি না কখন কোন সময় কোন প্রশ্ন তোমাদের মনের মধ্যে খস করে উকি দিতে পারে, সেটি যেন তোমরা নোট করে রাখতে পারো। পরবর্তীতে আমাদের সাথে সেটি যোগাযোগ রাখলে অবশ্যই আমরা সেটির সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে শিক্ষা ও গবেষণা শাখা, বিরামপুর আইসিটি স্কুল। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে পরিচিতি শিক্ষা ও গবেষণা শাখা বিরামপুর আইসিটি স্কুল, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের যে অ্যাড্রেস, যে ঠিকানাগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই একটি পরিচিতি বাড়ার জন্য নয়, আমাদের যে মহতী উদ্যোগ, আমাদের যে কার্যক্রম, এটিকে আরও ত্বরান্বিত করার জন্য, উৎসাহিত করার জন্য আমাদের যে স্টুডেন্ট যারা আছে, বন্ধুরা আছে, তাদের প্রতি অনুরোধ রইল এটি অবশ্যই খেয়াল করে রাখবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও, এই নাম্বারে যোগাযোগ করলেই সেটি থেকে সহজে আমরা সমাধান করার চেষ্টা করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের আজকের যে পরিচিতি। আমরা এই পর্যায়ে আমরা আলোচনা চলে আসি যে চতুর্থ শ্রেণী বাংলা, চতুর্থ শ্রেণী আমার বাংলা বই, চতুর্থ শ্রেণী বাংলা। আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এমন একটি মানুষের সাথে পরিচিতি হব, যে মানুষটি আমাদের বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের একজন স্নেহধন্য একজন ব্যক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেখে নেই আমাদের এই পালকির গান আজকের যে আয়োজন। আমরা একটু কথা না বললে নয়, এই পালকির গানের যে লেখক, আমাদের যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত, মূলত এই সাহিত্যিক পৃথিবীতে আগমন করেছিলেন 1882 সালে। আমরা পরিচিতি পর্ব একটু পরেই আসতেছি, তারপরেও একটু না বললেই নয়। 1882 সালে তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন, এবং ঠিক তার এই জন্মের 2 বছর আগে আমাদের বাংলা সাহিত্যে আরেকজন নারী জাগরণের যে অগ্রদূত বলা হয়, নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো, আমাদের সেই মহিষী নারী বেগম রোকেয়ার জন্ম হয়েছিল 1880 সালে। মজার বিষয়, আমরা দেখি যে এই সাহিত্যিক মৃত্যুবরণ করেছিলেন 1922 সালে। 1922 সালে মাত্র 40 বছর বয়সে। আমরা জানি এই 1922 সালটি আমাদের সাহিত্য অঙ্গনে নয়, বিশ্ব সাহিত্যের অঙ্গনে একটি জায়গা দখল করে আছে। সেটি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী অগ্নিবীণা কাব্যগ্রন্থ, সেটি প্রকাশিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু তাই নয়, এই আজকের যে কবি, এই কবির একটি পরিচিতি আছে। তিনি আমাদের বাংলা সাহিত্যের আরেকজন নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র, তারই বংশধর। আমরা বলতে চাচ্ছি, সেই তত্ত্ববোধিনী পত্রিকার যে সম্পাদক ছিলেন, 19 শতকের যে কবি ছিলেন, সেই অক্ষয় কুমার দত্ত। আমরা জানি এই কবিরই নাতি, অর্থাৎ এই কবির পিতামহ হচ্ছেন অক্ষয় কুমার দত্ত। প্রিয় বন্ধুরা, আমরা বুঝতে পারতেছি যে তিনি একজন সাহিত্যিক অঙ্গনের, অর্থাৎ একটি সাহিত্যিক পরিবারের সন্তান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই আমাদের আজকের যে পালকির গান, এটি যে
সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা একটু পড়ে নিচ্ছি যে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। এটি মূলত একটি সেই আমাদের বাংলার যে ঐতিহ্য, চিরাচরিত যে একটি প্রথা ছিল, যে সম্ভ্রান্ত পরিবারের একটি বাহন, অর্থাৎ বিবাহ শাদীতে যে বর কনেকে আনা নেওয়া করত, সেই একটি মাধ্যম ছিল পালকি। সেই সময়ের যে সামাজিক অবস্থা এবং বেহারা যারা পালকি বহন করে জীবিকা নির্বাহ করত, সেই সময় তাদের যে পরিবেশ পরিস্থিতি যা হতো, সমসাময়িক কিছু ঘটনার উপরেই হয়তো এই কবি নিজের মনের মাধুরী মিশিয়ে এগুলো অঙ্কন করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিব যে এই যে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। গগন অর্থাৎ এটি গগন মানে হচ্ছে আকাশ। আকাশের নিচে কি আগুন জ্বলে? এটি কি সম্ভব? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটিও সম্ভব। কারণ ওই সময় আমরা দেখি যে চৈত্র মাস, যে রৌদ্রের যে তাপ, এটি স্বাভাবিক বাড়তে থাকে। আমরা সেই সময় দেখি সেই ধুধু মাঠ, খাঁখা রোদ্দুর, চতুর্দিকে যেন চোখ মেলে চাওয়া যায় না, এরকম একটি পরিবেশ। গাছের পাতাগুলো সবগুলো পড়ে গিয়ে সনসনে অবস্থা, ধুধু বালুচর এবং খাঁখা মাঠ, চৈত্রের যে কাঠ ফাটা রোদ, মাটির তলা পর্যন্ত শুকিয়ে যায় এবং মাটি ফেটে চৌচির হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই সময়ে বিহারারা যে পালকি বহন করে তাদের জীবিকা নির্বাহ করত, তাদের যে কষ্টটা এখানে উপলব্ধি করার একটি বিষয় আমরা দেখতে পাই যে খালি গায়ে এই বিহারারা বিভিন্নভাবে গানে বা পায়ে তাল মিলানোর জন্য এক প্রকার গান পরিবেশন করত এবং তারা এই যে ঘর্মাক্ত শরীর, মাথা ঘেমে পড়তো, সারা শরীর তাদের ঘেমে যেত। এই যে তাদের অবস্থা, এটা হওয়ার কারণ হচ্ছে আকাশের যে সূর্যের যে তাপ, এটা বাড়তে থাকতো। অপরদিকে তাদের যে পিপাসা, সেইটিও পিপাসায় ছাতি তাদের ফেটে যেত, এই উপক্রম হতো ফেটে যাওয়ার। এবং তার মাটিগুলো, আমাদের এই পৃথিবীর এই যে মাটিগুলো উত্তপ্ত হতো, যার কারণে তারা যেখানে পা রাখতো, পা তাদের পুড়ে যাওয়ার উপক্রম হতো। এই সময়ে তাদের মধ্যে আগুন জ্বালানোর যে একটা পরিবেশ, সেটা আর বলার অবকাশ রাখে না। এই মূলত এই জায়গায় হয়তো কবি তার যে দৃষ্টি, সেটি তিনি দিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে স্তব্ধ গায়ে আদুল পায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। অর্থাৎ স্তব্ধ, অর্থাৎ কোনো সাড়া শব্দ নেই। মানুষজন যারা থাকতো তারা ঘরের মধ্যেই ঢুকতো, কারণ এই যে বাতাস, একদিকে বাতাস হু করে বইতো, অপরদিকে যে ধুলাবালি চতুর্দিকে, এই যে মানুষের বাহিরের যে পরিবেশ, এইটি স্বাভাবিকভাবেই মানে চলাফেরার একটি উপযুক্ত সময় উপযোগী ছিল না। যার কারণে এরা যখন ঘরের বাইরে থাকতো, নিস্তব্ধ থাকতো, তখন এই যে আমাদের যে বেহারারা, এরা পালকি বয়ে নিয়ে যেত। স্তব্ধ গায়ে আদুল পায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। অর্থাৎ এই যে খালি গায়ে, এই যে পরিবেশ থমথমে অবস্থা, এরা নীরবে নিভৃতে অন্ধকারের মতোই এক প্রকার বলা যেতে পারে। এরা সচরাচর এইভাবেই তারা গনগন গম গম করে তারা চলাচল করতো। তাদের একটা চলার একটি গতি ছিল অন্যরকম, না দেখলে আসলে আমরা অনুমান করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি মূলত কবির বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের অতীত ঐতিহ্যকে আর একবার স্মরণ করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া। কারণ অতীতকে কেন্দ্র করে আগামীতে পথ চলতে হয়, ইতিহাসকে বাদ দিয়ে কখনো অগ্রসর হওয়া সম্ভব নয়। আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিলাম যে এই তাদের যে চলাফেরার অবস্থাটা। ময়রা মুদি চক্ষু মুদি, ময়রা যারা মিষ্টি বানান, তারা ময়রা মুদি চক্ষু মুদি, চোখ বন্ধ করে পাঠায় বসে ঢুকছে কষে। এরা পাঠাতনে যেখানে তারা মিষ্টান্ন বানাতো, সেখানে তারা রৌদ্রের এই যে প্রখর তাপ, চোখ বন্ধ হয়ে আসার মতো এবং ঠোঁট ফেটে চৌচির, এই সময়ে তারা যতই কাজকে ভালোবাসা দেখাক না কেন, তাদের শরীরে এক প্রকার অবসাদ নেমে আসতো। যার কারণেই আমরা দেখি যে তাদের যে এই যে নিস্তব্ধতা, তারা তাদের কাজকর্ম ইচ্ছা থাকা সত্ত্বেও মনোযোগ সহকারে করতে পারতেন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুধের ছাঁচি চুষছে মাসি, অর্থাৎ দুধ, এই দুধের উপরে যে আস্তরণ, সেটিকে আমরা ছাঁচি বলি। এই দুধের ছাঁচি চষছে মাসি, মাছিগুলো চুষে চুষে
খাচ্ছে, উড়ছে কতক ভন ভনিয়ে, এবং কিছু মাছি এই মিষ্টান্ন বা এই যে দুধের যে স্বর, যে ননি, এটা চুষে খাচ্ছে, আবার কিছু মাছি ভন ভন করে উঠতেছে। এই যে এইটি মূলত আমাদের আশপাশের যে পরিবেশ, এই পরিবেশেরই একটি ছায়া প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের আজকের যে, এরপর আমরা দেখব যে পরের যে লাইনগুলো, যে উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে। এখানে আসছে কারা হন হনিয়ে মূলত এটি ওই যে পালকি যারা বহন করে তাদের যে হন হনিয়ে একটা হন হনিয়ে, তাদের যে একটি গান, তারা অনেক সময় অনেক প্রকার গান পরিবেশন করে নিজেদের যে এই যে কষ্টটা, এটা সাময়িকভাবে লাঘব করার জন্য, এবং কাজের মাঝে যে একটি প্রাণ ফিরে পাওয়া যায়, এই বিষয়টি তারা বারবার চেষ্টা করেন। অর্থাৎ কাজকে ভালোবেসেই তারা এই জায়গায় তারা নিজেদেরকে উজাড় করে ঢেলে দেন মানুষের যে সেবায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটুরে, অর্থাৎ হাটের শেষ দিকে রুক্ষ বেশে, অর্থাৎ যারা হাটে যায়, কাজকর্ম করে যারা হাট বাজার করার জন্য সাধারণ মানুষ যারা গমন করে, তাদের চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো চুল, অমসৃণ তাদের যে চুল, এবং পোশাক আশাক একদম কেমন যেন বোঝাই যায় যে এটি একটি নিতান্তই গ্রামের মানুষ। তাদের যে সহজ স্বাভাবিক চলাফেরা, সেগুলোই হয়তো এই বিষয়টি এখানে আমরা দেখতে পাই। দেখব যে হাটের শেষ রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটুরে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যারা হাট বাজার করতো, কেনা বেচা করতো, এরা হাঁটুরে, এরা মূলত দুপুরের দিকে হাটে গমন করে। এরা ঠিক দ্বিপ্রহর সেই সময় এরা মূলত যাত্রা করে হাটের দিকে। কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, অর্থাৎ আমরা দেখি চৈত্র মাসে যে কুকুরের যে বাচ্চাগুলো থাকে, এরা মূলত ছোটোবেলায় ভালো থাকে, একটু যখন বড় হয় এদের খাবারের যে যোগান, সেটি হয়তো অনেকেই জোগাড় করতে সক্ষম হন না, যার ফলে আমরা দেখি যে এই কুকুরগুলো পর্যন্ত শুকিয়ে যায়, এবং জিহ্বাটা বের করে দিয়ে এরা বারবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এর যে কিছু কিছু কুকুর দেখি যে পানিতে নেমে পড়ে, আবার দেখি কেউ আবার মাটিতে মাথাটা লেগে দিয়ে চুপটি করে থাকে। এই যে বিষয়গুলো, এটি নিতান্তই কোনো দেশের নয়, এটি মূলত আমাদেরই সমাজ, এবং সমাজের যে চালচিত্র সেটি মূলত এখানে প্রকাশ পেয়েছে। আমরা জানি যে সাহিত্য সমাজের দর্পণ, সমাজে যা ঘটে সেটি মূলত সাহিত্যের মধ্য দিয়েই প্রকাশ বা বিকাশ, তার যে প্রসার, এটি করতে সক্ষমতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গঙা ফড়িং লাফিয়ে চলে, অর্থাৎ গঙা ফড়িং লাফিয়ে চলে, কিছু ঘাস ফড়িং থাকে, আমরা সেগুলোকে দেখি যে এরা তাদের যে চলার যে গতিটা, তারা যেভাবে চলাফেরা করে, মূলত তাদেরই একটি প্রকাশ তাদের। এবং বাঁধের দিকে সূর্য ঢলে, অর্থাৎ বাঁধের দিকে সূর্য ঢলে। এখানে যখন দ্বিপ্রহর শেষ হয়, সূর্যটা তার আপন গতিতেই পশ্চিমে হেলে পড়ে। এই যে একটি চিরাচরিত একটি রূপ, একটি সৌন্দর্য, এই যে বাংলার যে সাধারণ যে সমাজচিত্র, এইটি মূলত এখানে উপস্থাপন করেছেন। পালকি চলে, পালকি চলে রে অঙ্গ ঢোলে রে, অর্থাৎ এই যে তারা যখন পা দেয়, যারা পালকি বহন করে নিয়ে যায়, এটা মূলত অনেক ওজন হয়ে থাকে, এবং তারা যখন পা এক জায়গায় দেয়, সেই পা এলোমেলো হয়ে পড়ে। তাদের পা এক জায়গায় দিতে চাইলেও তাদের যে চলার যে একটি ছন্দ, একটি গতি, বা এই ওজনের কারণে এটি তারা যথার্থ সঠিক জায়গায় দিতে পারেন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে পালকি চলে রে অঙ্গ ঢোলে রে, আর দেরি কত, আরও কত দূর, অর্থাৎ এরা আক্ষেপ করতেছে, যত এরা কাছে যায়, যত এরা গন্তব্যের কাছে যেতে চায়, তত এদের ওজন আরও বেড়ে যায়। অর্থাৎ এই যে পালকির যে ওজন, এটা মূলত বেড়ে যাওয়ার
কারণে এরা হয়তো এই জায়গাটি কবি উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে তৎকালীন সমাজের যে সমাজচিত্র, মানুষের নিম্ন শ্রেণীর মানুষের যে আয়ের উৎস, নিম্ন শ্রেণীর মানুষের যে জীবিকা, তাদের যে চলাফেরা, এইটি মূলত এখানে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভালোবাসার জায়গা থেকে তিনি সাহিত্য রচনা করেছেন, বাংলা সাহিত্যে এত দরদ দিয়ে, এত আবেগ ঘন আপ্লুত, এত ভালোবাসা দিয়ে এই সাধারণ মানুষের কথা কেউ বলেনি, যেটি এই সত্যেন্দ্রনাথ দত্তই বলেছেন প্রথম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এই মানুষটি দর্শন, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। আমরা দেখে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই ছড়াকার অর্থাৎ ছন্দের জাদুঘর বলা হয়, ছন্দের যে সম্রাট। আমরা জানি এই সত্যেন্দ্রনাথ দত্ত, তার পরিচিতি ছড়াকার কবি সম্পর্কে। আচ্ছা, আমরা দেখে নেই জন্ম 1882 খ্রিস্টাব্দে 11ই ফেব্রুয়ারি। আমাদের যদি প্রশ্ন আসে যে এই কবি অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1882 সালে। যদি আরেকটি প্রশ্ন ঘুরিয়ে করে কেউ যে তিনি কোন যুগের কবি, আমরা স্বাভাবিকভাবেই বলে দিতে পারি যে তিনি আধুনিক যুগের কবি, কারণ 1801 থেকে আধুনিক যুগ যেহেতু শুরু, প্রিয় বন্ধুরা, তাহলে উনি নিশ্চয়ই আধুনিক যুগের কবি। স্থান কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলকাতার জন্মগ্রহণ করেছিলেন, গ্রামের নাম হচ্ছে নিমতা গ্রাম। মৃত্যু 1922 খ্রিস্টাব্দে 25 ফেব্রুয়ারি। এই সাহিত্যিক ক্ষণজন্মা, শুভ ক্ষণে জন্মজার, এক কথায় যেটা আমরা বলি ক্ষণজন্মা, এই কবি পৃথিবীতে বেশি দিন তার যে জীবন এটি স্থায়িত্ব হয়নি। তিনি মাত্র 40 বছর বয়সেই তিনি আমাদের ছেড়ে তিনি ওপারে চলে গিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এই যে আমাদের এত অল্প বয়সেই তিনি আমাদের যে মনের মাঝে স্থান করে নিয়েছেন, এটি তো মূলত তার সার্থকতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে উপাধি ছন্দের জাদুকর, বিখ্যাত লেখা কুহু ও কেকা, অভ্র আবির হসনিন্তকা। উৎস পালকির গান কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা দেখতে পেলাম যে এই কবি তার যে আজকের যে এই যে পালকির গান, সেটি মূলত নেওয়া হয়েছে কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তার আরেকটি পরিচয় জানি, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহচর একজন স্নেহ ধন্য লোক ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেব এ পর্যায়ে আমাদের আজকের যে আয়োজন, সেটি হচ্ছে শব্দার্থ ও টিকা। শব্দার্থ ও টিকা জেনে নেই। পালকির বেহারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। তাহলে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। আমরা বুঝতে পারলাম যে এই যে পালকির যখন বিয়ারারা বহন করে পালকি, তখন তারা এক প্রকার গান পরিবেশন করেন এবং পা তালে তাল মিলাতে তারা যে অভ্যস্ত, এইটি মূলত গানের সাথে একটি সাদৃশ্যপূর্ণ। এই জায়গায় আমরা দেখি যে গ্রাম বাংলার যে একটি চিত্র, জীবন্ত প্রতিচ্ছবি, সেটি কবি এখানে উপস্থাপন করেছেন আপন মনের মাধুরী মিশিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেই শব্দার্থ। গগন আকাশ, আদুল খালি গায়ে বা জামা কাপড় ছাড়া, বিবস্ত্র যেটা আমরা বলি, পাঠা, তক্তা, ভন ভনিয়ে ভন ভন শব্দ করে, কষে জোরে, একদম নিতান্তই গ্রামীণ যে সংস্করণ, গ্রামীণ যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো।
কষে মানে জোরে, আমরা সচরাচর গ্রামে এই ভাষাগুলো ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে শহর বলে কিছু ছিল না, এক সময় এগুলো সবই গ্রাম ছিল, কিন্তু সময়ের যে সভ্যতার বিবর্তনের হাত ধরে আজকে হাঁটি হাঁটি পা পা করে মানুষ আজকে এই যে সভ্যতায় উপনীত হয়েছে, কিন্তু এক সময় এরা শহরমুখী ছিল না, এর গ্রামেই ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই আরও কিছু শব্দার্থ। হাঁটুরে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়। ধুঁকছে, হাঁপাচ্ছে, অঙ্গ দেহ স্তব্ধ, নিস্পন্দন, নিশ্চল। ধায় ছোটা, শুষছে, তরল পদার্থ টেনে নেওয়া। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম যে শব্দের কিছু অর্থ। এই পর্যায়ে আমরা দেখে নেব আমাদের যে বানানগুলো রয়েছে, এটি আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বানানগুলো আমাদের সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা করণীয় হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটি অবশ্যই এই বানানগুলো খাতায় অনুশীলন করতে হবে, বারবার লিখতে হবে এবং সেইটা মিলাতে হবে লেখার পরে। আমরা দেখে নেই বানান সতর্কতা। পাঠায়, ঢুলছে, কষে। এখানে শয়ের ব্যবহারটা কিন্তু আমাদের খুব ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আমরা জানি শীষ ধ্বনি বা উষ্ধ্বধ্বনি বলি 301 হয়, দন্তস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব। মূলত এই 3 স্বর উচ্চারণ কিন্তু স, এই জন্য কোষে কোন স হবে এটি আমাদের মনে রাখতে হবে। কোন স হবে, দন্তস্ব না তালবস্য, এটি আমাদের মনে রাখতে হবে। ভন ভনিয়ে, অঙ্গ চাষি, শুষছে, সত্যেন্দ্রনাথ, স্তব্ধ, জ্বলে, রৌদ্রে, রৌদ্র, রুক্ষ, গঙ্গা, ফড়িং। বাঁধের সূর্য, গায়ে ময়রা, চক্ষু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের এই কাজগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন করি, তাহলে অসম্ভব বলে কিছুই নেই। আমরা যদি চেষ্টা করি তাহলে এটার সুফল অবশ্যই আমরা টুডে টুমোরো অবশ্যই এটা পাবো। এই জন্য আমাদের যেটি করতে হবে এটি অনুশীলন করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এই পর্যায়ে দেখে নেব আমাদের কিছু বিপরীত শব্দের অর্থ। আমি গত ক্লাসেও বলেছিলাম যে শব্দ ভাণ্ডার যত বেশি হবে, শব্দের অর্থ আমরা যত জানব, বিপরীত শব্দ যত জানব, এক কথায় প্রকাশ সমর্থক শব্দ যত জানব, তত আমাদের ভাষার যে সমৃদ্ধি এটি আরও ত্বরান্বিত হবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেই যে আমাদের আজকের এ পর্যায়ের যে আয়োজন, বিপরীত শব্দ। আকাশ বিপরীত শব্দ পাতাল। এই শব্দটিকে মূলত প্রদত্ত শব্দও বলা হয়ে থাকে, আমরা প্রদত্ত শব্দ হিসেবেও জানি। আকাশ, পাতাল, জ্বালা বা জলা, নেভা, রুক্ষ, কমল, ক্লান্ত, অক্লান্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অটা কিন্তু মূলত উপসর্গ। উপসর্গ এর কাজ হচ্ছে শব্দের প্রথমে বসবে, নতুন শব্দ গঠন করবে, অর্থের পরিবর্তন ঘটাবে। আমরা সেটি দেখতে পাচ্ছি। মূলত আমরা একটু যদি খেয়াল করি যে ক্লান্ত, এটি সব ঠিক আছে, এখানেও যদি এই অটা বাদ দেই তাহলে ক্লান্তই, কিন্তু যখনই অ চলে আসলো তখনই এটি উপসর্গ, অর্থাৎ এটি শব্দের প্রথমে বসে নতুন শব্দ গঠন করলো, অর্থটাও পরিবর্তন হলো, আর বোঝাচ্ছে, এর অর্থ বোঝাচ্ছে সে যে অক্লান্ত, ক্লান্ত নয়, আর এটি হচ্ছে ক্লান্ত। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা দেখে নিলাম যে কিছু বিপরীত শব্দ, সেগুলোর অর্থ। আমরা এই পর্যায়ে দেখে নিতে পারি আমাদের যে শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধি করার আরেকটি পথ, সমর্থক শব্দ, সিনোনিম যেটাকে আমরা বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো শুধু জানবো এরকম নয়, এটিকে পরীক্ষার্থী হিসেবে নয়, শিক্ষার্থী হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। আমরা যে শুধু পাশ করার জন্য জানবো এটি না, আমাদের লক্ষ্যমাত্রা হবে, লক্ষ্য হবে যে আমরা যেন শিক্ষিত হতে পারি, পরীক্ষার্থী হতে পারি। যদি পরীক্ষার্থী হই তাহলে আমাদের
দুটি উপকার হচ্ছে, একটি পরীক্ষায়ও ভালো ফলাফল করতে পারবো, অপরটি গভীরভাবে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবো। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেই যে দেহ, এর সমার্থক শব্দ শরীর, আরও অনেকগুলোই আছে। আমরা যেহেতু এই শ্রেণীর জন্য এটি যথেষ্ট, কারণ স্মৃতিতে ধরে রাখার একটা ব্যাপার আছে। দেহ, শরীর, সূর্য, দিবাকর, ভুবন, পৃথিবী, আগুন, অনল, চক্ষু, চোখ। আমরা চেষ্টা করব এগুলো যথার্থ মনে রাখতে। আর আমরা যখন উপর ক্লাসে উঠব তখন দেখব এগুলোর এক একটার সমার্থক শব্দ 10টা 15টা এরকম আছে। এই জন্য আমরা স্বল্প পরিসরে, যাতে করে সহজে আমরা অনুমান করতে পারি, বুঝতে পারি যে এই শব্দটির আরেকটি হুবহুব এরকম একটি সমার্থক শব্দ আছে। অর্থাৎ সমার্থক শব্দ আমরা সেটিকেই বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে একটি শব্দের সম অর্থবোধক আরেকটি শব্দ, একটি শব্দের একই অর্থ বহন করে এরকম শব্দকে আমরা মূলত সমার্থক শব্দ হিসেবে ধরে নিই। কিন্তু শব্দের যে গঠন, শব্দের যে বানান উচ্চারণ, এটি ভিন্নতা থাকবে, এটিকেই বলা হয় সমার্থক শব্দ, অর্থের সাথে সামঞ্জস্য রেখে। আরেকটি আছে বানান দুটি একই, ওইটিকে আমরা অন্যভাবে নিয়ে থাকি সমচ্চারিত। ওটি মূলত সমচ্চারিত, অর্থাৎ উচ্চারণ একই হবে, বানানের একটু পার্থক্য হবে। যেমন আমরা যদি দন্ত স আর ব সব দেই, এটির একটি অর্থ, তালবস্য আর ব সব এটির একটি অর্থ। যেমন আপন, সরিয়া প আর দন্ত না, আপন মানে নিজ, উচ্চারণ কিন্তু একই, আপন। আবার যদি বলি আপন, সরিয়া প আর মূর্ধন্য আপন যদি বলি, সেই ক্ষেত্রে তার অর্থ হবে দোকান। এটাকে বলা হয় মূলত সম উচ্চারিত, আর এইটাকে বলা হয় সমার্থক, অর্থাৎ উচ্চারণ আলাদা হবে, অর্থ এক হবে। আমি আবারও বলছি, যে শব্দের অর্থের মিল থাকে, অর্থের দিক থেকে সামঞ্জস্য পাওয়া যায়, সেটি হচ্ছে সমার্থক শব্দ। উচ্চারণ ভিন্ন হতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নিলাম আমাদের এই সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দের অর্থ এবং মূল কবিতার অংশ। এ পর্যায়ে আমরা দেখে নিতে পারি আমাদের আরেকটি অংশ, যে এক কথায় প্রকাশ, এইটিকে আমরা বাক্য সংকোচনও বলে থাকি। আমরা দেখে নিব একটি বাক্যকে এক শব্দে উত্তর দেওয়াকেই বাক্য সংকোচন বলা হয়ে থাকে। একটি বাক্যকে এক শব্দে প্রকাশ করাকেই মূলত বাক্য সংকোচন বলা হয়ে থাকে। সংকোচন মানে হচ্ছে ছোট, সম্প্রসারণ মানে হচ্ছে বড়। আমরা দেখে নেই একটি বাক্যকে এক শব্দে কিভাবে পরিবেশন করা যায়, উপস্থাপন করা যায়। বাক্য, যারা কাঁধে পালকি বহন করে। এক কথায় যদি আমরা বলি বন্ধুরা, এর উত্তর হচ্ছে বেহারা। বেহারা, জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়। কতগুলো শব্দ, কতগুলো পদ, কতগুলো শব্দের সমন্বয়ে একটি বাক্য মূলত ভাষাকে সহজ, স্বাভাবিক, প্রাণবন্ত করে প্রকাশ করার জন্যই মূলত এই যে ব্যাকরণের যে ব্যবহার, এটি আসলেই যথার্থ। আমরা দেখতে পাচ্ছি কতগুলো শব্দের সমন্বয়ে একটি বাক্য, কতগুলো পদের সমন্বয়ে একটি বাক্য, এইটিকে আমরা এক পলকেই বলতে পারি যে হাঁটুরে। যিনি মিষ্টি বানান ময়রা, যিনি মিষ্টি বানান ময়রা। খালি গায়ে বা জামা কাপড় ছাড়া আদুল। আমরা কবিতার মূল কবিতায় দেখে নিয়েছিলাম যে আদুল শব্দটি এসেছিল। তাহলে এই যে শব্দের যে ব্যবহার, এটি আসলেই অন্য একটি আমাদের মাত্রা যোগ করার মতো। খালি গায়ে বা জামা কাপড় ছাড়া আদুল। এরপর আমরা দেখব দুধের শুষ্ক অংশ যা পাত্র থেকে চেঁচে তোলা হয়, দুধের ছাঁচি। অর্থাৎ এই যে শব্দগুলো, একটি শব্দ দিয়ে একটি মনের ভাব প্রকাশ করতে আমরা শিখব, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করে দেখতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে কিছু প্রশ্ন দেখে নিতে পারি, যেগুলো আমাদের অনেকটাই পরীক্ষার জন্য সহায়ক তো বটেই, বড় ধরনের ভূমিকা পালন করবে ভালো ফলাফলের জন্য। আমরা জানি এখন এই যে বর্তমান যে বিশ্বের যে অবস্থা, আমরা
প্রত্যেকেই ঘরবন্দি, এর মাঝেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের এই শ্রেণী কক্ষে যেভাবে পাঠদান হতো সেই প্রাণবন্ত পরিবেশকে ফিরিয়ে আনার। প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেব এ পর্যায়ে আমাদের কিছু অনুশীলনী প্রশ্ন। এটি মূলত কোশ্চেনের 3 নম্বরে থাকে, খালি জায়গায় সঠিক শব্দ বসাও। যেমন এখানে সকালে সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে, এখান থেকে যে শব্দটি সঠিক হবে সেটি নিয়ে আমাদের বসাতে হবে। এটি একটি কোশ্চেনের আইটেম, এটি একটি কোশ্চেনের নমুনা, এটি 3 নম্বর অংশে হয়ে থাকে প্রশ্নের। আমরা দেখতে পাচ্ছি সকালে সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে সঠিক উত্তর যেটি সেটি বেছে নিতে পারি। প্রিয় বন্ধুরা, এখানে আমরা সঠিক উত্তরটি হচ্ছে গগনে, সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। গগন মানে আমরা একটু আগেই জেনেছি যে আকাশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর সঠিক অর্থ যদি আমাদের জানা থাকে তাহলে এগুলো বসাতেও সুবিধা হবে। শিমুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে। প্রিয় বন্ধুরা, এখানে বানানটি একটু ভুল আছে, শিশুরা হবে। শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে, আমরা এটা সঠিক করে নেব শিশুরা। এটি কি হবে আমরা দেখে নেই, তাহলে এখান থেকে তারা কি ড্যাশ শব্দটি আমরা বসাতে পারি, আদুল অর্থাৎ খালি গায়ে। আমরা জানি শিশুরা, প্রত্যেক শিশুরাই গ্রামের যে পরিবেশ আমরা দেখি যে ছোট ছোট ছেলে মেয়েগুলো এরা খেলার প্রতি এতটা প্রবণ, এতটা মোহ যে গায়ে জামা দেওয়ার হয়তো সময়টুকুই বোধ করেন না, যার কারণে তারা আপন মনে আদুল গায়ে খেলা চালিয়ে যেতে থাকেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে গ অংশে উপর ড্যাশ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। এখানে আরেকটি জিনিস, তাহলে এটা কি হবে, পাঠার উপর, এই যে পাঠার মানে কিস্তি, এইটা যদি এখানে বসায় তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে। প্রিয় বন্ধুরা, এইভাবে আমরা বাকি যে বিষয়গুলো আছে এটি বলার চেষ্টা করি, তাহলে আমরা আরও ভালো জানতে পারবো এই বিষয় সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই এই পর্যায়ে যে গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা আমাদের যে যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লেখি। আমরা এই জায়গাটি মূলত একটি গুরুত্ব দেওয়ার বিষয়, এই জায়গায় যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কারণ যুক্ত বর্ণ অর্থাৎ এই যে বর্ণের আমরা জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ 6টি, মোট রূপ সংক্ষিপ্ত 16টি। এইটার ব্যবহারও জানতে হবে। তার পাশাপাশি এই যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি স্তব্ধ, এখানে দন্ত স আর ত এর সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত একটি ব্যঞ্জনের রূপ, যুক্ত ব্যঞ্জন। এইটা দিয়ে একটি শব্দ ব্যস্ত, সস্তা। আমাদের চেষ্টা করতে হবে যে এরকম যুক্তবর্ণ যেগুলো রয়েছে এগুলো এরকম ঘর করে বক্স করে এইগুলো এখানে যুক্তবর্ণগুলো লেখে এই যুক্তবর্ণটিকে আবার ভাঙতে হবে, ভেঙে আলাদা করতে হবে। এরপরে কি করতে হবে, একদম সেই রকমই অনুরূপ দুটি শব্দ যেন আমরা গঠন করতে পারি। এটি করলে আমাদের শব্দকে আরও বৃদ্ধি করা হবে, আমরা আরও নিজেদের যে জড়তা এটি আমরা প্রকাশ করতে সক্ষম হব। প্রিয় বন্ধুরা, এই কাজটি আমাদের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্তব্ধ, রৌদ্র, ক্লান্ত, ক্লান্ত, এগুলো মূলত রফলার ব্যবহার, এখানে রফলা, যেমন নিদ্রা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভদ্র, ক্লাস, ক্লেশ, শান্ত, পান্থা। এখানে এই যে ক্লান্ত দন্ত নয় তয়, এটিকে ভেঙলে আমরা দন্ত ন পাই, এরপরে ত পাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এগুলো দিয়ে আমরা শব্দ গঠন শিখলাম। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে শব্দ গঠনও শিখতে পারলাম এবং শূন্য স্থান খালি জায়গাও পূরণ করতে শিখলাম, সমর্থক শব্দ শিখলাম, শব্দের অর্থ শিখলাম, বিপরীত শব্দ শিখলাম। আমরা আজকে অনেক কিছুই জানতে পারলাম। প্রিয় বন্ধুরা, আমরা যদি ধীরে ধীরে আমাদের এই ক্লাসগুলোকে উপভোগ করি এবং এগুলো মনোযোগ সহকারে দেখি, তাহলে আমাদের যে এই পরিবেশে থেকেও ভালো কিছু করা সম্ভব, এটিও আমাদের উপলব্ধির একটি বিষয় দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্য আশা করব
আমরা যেন এই বিষয়গুলো যথার্থভাবে সঠিকভাবে দেখতে পাই বা পালন করতে পারি, এই বিষয়টি মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এ পর্যায়ে দেখে নিতে পারি আমাদের আজকের যে কিছু শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দগুলো কিন্তু আমাদের একটি বড় ধরনের ভূমিকা পালন করে। নিচের শব্দগুলো দেখি, এ ধরনের আরও কয়েকটি শব্দ লিখি, যেমন শন শন, হন হন, পিল পিল, তারপরে আমরা লিখতে পারি ঝনঝন, টন টন, কন কন, এগুলো আমরা লিখতে পারি প্রিয় বন্ধুরা। কারণ এগুলো এই উচ্চারণগুলো প্রায় যে সুর, যে তালটা একদম একই রকম হয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এ পর্যায়ে আমাদের যে প্রশ্নোত্তর পর্ব এইটি আমরা দেখে নিতে পারি যে দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়। এরা দুপুরের রোদে খুব ক্লান্তি অনুভব করে, তৃষ্ণার্ত হয়, পিপাসায় তাদের প্রাণের ছাতি ফেটে যাওয়ার মতো হয় এবং তাদের শরীর দুর্বল হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাই দেখতে পাই। পাঠায় বসে ময়রা কি করছেন? পাঠায় বসে ময়রা মিষ্টি বানাচ্ছেন। হাঁটুরে কোথায় যাচ্ছেন? হাটে যাচ্ছেন। কুকুরগুলো ধুকছে কেন? এই যে কুকুরগুলো রোদ্রে, এই রোদের মাঝে রোদের যে তাপ প্রখরতা বেড়ে যাওয়ার কারণে তাদের যে পিপাসা লাগে, তারাও যে প্রাণী, তাদেরও যে এই যে এগুলো বিষয় না খাওয়ার বিষয়টা, ক্ষুধার্ত অবস্থায় তাদের যে জীর্ণ শীর্ণ দেহ গাত্র হয়ে যায়, সেটি আমরা মূলত এখানে দেখতে পাই, সেটিও আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি, তাহলে আমাদের কাজটা হবে এই ছন্দের তালে বই দেখে, বোর্ড বই, পাঠ্য বই দেখে আমরা কবিতাটি বারবার পড়ব। এতে করে আমাদের উচ্চারণটা আরও সহজ হবে এবং শব্দগুলো মনে রাখতে আমরা সক্ষম হব। ঠিক যে কোনো সময় আমাদের এই ধরনের যদি কোনো প্রশ্ন উত্তর পর্ব বা শূন্য স্থান দেওয়া থাকে, সেগুলো আমরা পূরণ করতেও পারবো। এই জন্য এই কাজটি আমরা করব যে বারবার এই রিডিং পড়ব। প্রিয় বন্ধুরা, 8 নম্বরে আমরা দেখি কবিতাটি না দেখে আবৃত্তি করি। কবিতাটি না দেখে অর্থাৎ মুখস্থ যদি রাখতে পারি, এটি আমাদের জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে। কারণ আজকাল তো আমরা কবিতা মুখস্থ করাই ভুলে গিয়েছি। এই কাজটি যদি আমরা করি, তাহলে দেখব যে আবার কবিতা মুখস্থ করার যে একটা ফ্যাশন ছিল, এক সময় একটি শিল্প হিসেবে আমরা দেখি যে কবিতা না মুখস্থ করলে কেমন যেন একটা খাপছাড়া হয়ে যায়, সেই বিষয়টি হয়তোবা আবার আমরা ফিরে পাবো, এটি আমরা আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কর্ম অনুশীলন, পালকির গান কবিতার অনুকরণে অর্থাৎ হুবহুব ওই রকমই আমি একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি। এই বিষয়টা আমরা যতটুকু পারি নিজের জায়গা থেকে চেষ্টা করি যে পালকির গানের মতো আমিও নিজের প্রতিভা সেটাকে বিকাশ করতে পারি কিনা, নিজের ভিতরে যে জ্ঞান গরিমা, যে যেগুলো জানলাম সেগুলোকে আরও উত্তরণ বা আরও নিজেকে প্রকাশ করার যে জায়গা, সেটি আমি পারবো কিনা, এই বিষয়গুলো আমরা যেন দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় তো আর থেমে থাকে না, আপন গতিতেই আপন মহিমায় চলতে থাকে। যাই হোক, আজকের লাইভ ক্লাসে অবশ্যই তোমরা উপভোগ করেছো, এই আশা অবশ্যই রাখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কথার না বাড়িয়ে আজকেই আমি আজকের যে লাইভ ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাটুকু ব্যক্ত রেখেই আজকের কথা এখানেই শেষ করছি। এর পূর্বে একটি কথা না বললেই নয়, আমাদের আজকের যে এই যে মহতী উদ্যোগ, এই যে শিক্ষার যে কার্যক্রম, এটিকে সচল রাখার যে একটি প্রাণবন্ত চেষ্টা, এটি মূলত আমরা আসলে ধন্যবাদ জানাই শিক্ষা ও গবেষণা শাখা, বিরামপুর আইসিটি স্কুল। আবারও বলছি, আমাদের এই যে মহতী যে কাজ, এই যে মানবিকতার যে জায়গা, সেই জায়গা থেকেই আমরা মূলত আমাদের জায়গা থেকেই এটা চেষ্টা করতেছি কিভাবে শিক্ষাকে প্রাণবন্ত, শিক্ষার যে প্রাণ সেটাকে সচল রাখার জন্য। এই জন্য শিক্ষা ও গবেষণা শাখা বিরামপুর আইসিটি স্কুল দিন রাত কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই আশাই রাখি যে আগামী আমাদের লাইভ ক্লাসগুলো অবশ্যই উপভোগ করবে এবং ভালো থাকা যেন হয়। বাসায় থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।